আসসালামু আলাইকুম বাচ্চারা, সবাই কেমন আছি? আমরা ইংরেজির প্রথম পত্রের দুইটা পার্ট অলরেডি কভার করে ফেলেছি। এখন আমরা 3 নম্বর পার্ট তোমাদের এসএসসি 26 পরীক্ষার জন্য নিয়ে আসছি। আমি তোমাদের ফাহাদ ভাইয়া অলরেডি দুটো ক্লাস দিয়েছি। প্রথম ক্লাস আমাদের ছিল হচ্ছে রিডিং পার্টের উপরে, যে ক্লাসটা তোমরা করে 70 আউট অফ 70 এটা প্রিপারেশন কমপ্লিট করেছো। ইনশাল্লাহ আমরা সেখান থেকে ভালো একটা মার্কস আনতে পারবো। সেকেন্ডলি গতকালকে ঠিক সন্ধ্যা 7টায় আমি তোমাদেরকে স্টোরি এবং পয়েমের ক্লাসও দিয়েছিলাম। তো সেই পয়েমের ক্লাসে যতটুকু সম্ভব আমাদের 7টা কবিতা আছে, 7টা কবিতা নিয়ে তোমাদের সাথে কথা বলেছি এবং সেখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি, কোনটা কোনটা আসতে পারে না আসতে পারে, এভরিথিং। গল্পগুলো নিয়েও তোমাদের সাথে কথাবার্তা বলেছি। তো আজকে আমাদের একটা জিনিসই বাকি আছে এখন ইংলিশ ফার্স্ট পেপারের, সেটা হচ্ছে রাইটিং পার্ট। তো এই রাইটিং পার্ট কমপ্লিট করলে তোমার প্রিপারেশন 100% সম্পূর্ণ হয়ে যাবে, যেটা আজকে তুমি সন্ধ্যা 7টায় করছো, সরি বিকেল 3টায় করছো। তো এইটা তোমার জন্য বেস্ট হবে। জাস্ট দুটো টপিক আমাদের রাইটিং পার্ট, স্টোরি আসে এবং ডায়লগ আসে। তো স্টোরি এবং ডায়লগ তুমি কিভাবে প্রেজেন্ট করবা, কিভাবে লিখবা এবং স্টোরি এবং ডায়লগের সাজেশনটা কি, এই জিনিসটা নিয়ে তোমাদের সাথে মূলত আজকে আমি কথা বলবো। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার ক্লাস ডিয়ার স্টুডেন্টস। আমি শুরু করছি আমাদের রাইটিং পার্টের মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস বিফোর দ্য বোর্ড এক্সাম। তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হয়েছে, প্রথম পত্র পরীক্ষা হয়েছে, এগুলো নিয়ে ভাইবই না। এখন তুমি জাস্ট প্রথম পত্র মানে ইংলিশ নিয়ে চিন্তা করো। ইংরেজিতে তুমি যদি ভালো প্রিপারেশন নিতে পারো, A+ আসে, তাহলে এইটা তোমাকে ভালো একটা পুশ দিবে তোমার পুরো রেজাল্টের ক্ষেত্রে। মানে একটা সাবজেক্ট খারাপ হোক ভালো হোক ডাজেন্ট ম্যাটার, তোমার অপশনাল সাবজেক্ট আছে না ভাইয়া, তোমার কৃষি আছে, বায়োলজি আছে, অনেকের হায়ার ম্যাথ আছে। এক একজনের এক একটা অপশনাল সাবজেক্ট। ওই অপশনাল সাবজেক্টটা ভালো মতো করে দেখলে মানে ওখানে ভালো রেজাল্ট আসলে বাকিটুকু কম্পেনসেট হয়ে যায়, মানে A+ তোমার চলে আসবে। অথবা গোল্ডেন না আসতে পারে, কিন্তু A+ আসলেই ওইটা আলটিমেটলি গোল্ডেনের কাজই করে। A+ পেলেও যেই সুবিধা, গোল্ডেন পেলেও সেম সুবিধাই। এনিওয়ে, সো রাইটিং পার্ট একটু ভালো মতো করে ফোকাসড হও এবং নড়ে চড়ে বসো, এবং এখানে আমরা 30-30 পাবো ইনশাল্লাহ যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করি। অলরাইট, তো রাইটিং পার্টে দুইটা টপিক আসবে। একটা হচ্ছে স্টোরি আসবে, সবাই আমরা জানি স্টোরি আসবে, এবং হচ্ছে আমাদের ডায়লগ বা ডুয়েল লগ হচ্ছে আমাদের পরীক্ষাতে আসবে। অনেকে ডায়লগ বানানটা ভুল করে। সো ডায়লগ অনেকে DAI দেয়, বা এটা DIA হচ্ছে আমাদের ডায়লগের বানান। তো এটা কিন্তু মাথায় রেখো, ডায়লগের বানানটা যেন ভুল না হয়। ডায়লগ আবার GUE একটা লেখা আছে, GUE লাস্টে গিয়ে, এটাও কিন্তু ভুল করে অনেকে। এনিওয়ে, সো স্টোরি এবং ডায়লগ এখানে 15 মার্ক, এবং এখানে হচ্ছে আমাদের 15 মার্ক। টোটাল হচ্ছে আমাদের কত? টোটাল হচ্ছে আমাদের 30। এনিওয়ে, তাহলে আমরা শুরু করছি আমাদের ডায়লগের প্রথম ক্লাস, মানে রাইটিং পার্টের প্রথম টপিক ডায়লগ নিয়ে ভাই তোমাদের সাথে কথা বলি। তো ডায়লগ এটাকে বলা হয়ে থাকে বেসিক্যালি ডুয়েল লগ। ডায়লগ কিংবা ডুয়েল লগ এটাকে বলা হয় ভাইয়া, ডুয়েল লগ। তো দুইজনের মধ্যে কথোপকথনকে বেসিক্যালি বলা হয় আমাদের ডায়লগ। তো একজন যদি কথা বলতো তখন তাকে বলতো হচ্ছে মনোলগ। একজন যদি কথা বলতো তখন তাকে বলতো হচ্ছে মনোলগ। মনো মানে একজন, তোমরা জানো এটা। তো মনোলগ, একজন কথা বললে মনোলগ, এবং দুজন কথা বললে ডায়লগ। তো এখানে ডেফিনেটলি দুজন ব্যক্তিকে নিয়ে আমাদের কাজগুলো করতে হবে। তো ডায়লগের ক্ষেত্রে সুন্দর করে তোমার একটা হেডিং দেওয়া থাকে, এবং ওই হেডিং এর পাশাপাশি সাপোজ লেখা যে সাপোজ ইউ আর নাবিল অ্যান্ড ইউ আর নাবিলা, নাও রাইট ডাউন আ ডায়লগ অ্যাবাউট ইম্পর্টেন্স অফ প্ল্যান্টিং ট্রিজ বিটুইন নাবিল অ্যান্ড নাবিলা। এরকম কিছু ডায়লগের হেডিংস দিয়ে, নাম দিয়ে তোমার পরীক্ষাতে আসতে পারে। দিল। এখন ডায়লগের ক্ষেত্রে যদি নাম দিয়ে দেয়, নাবিল এবং নাবিলা নির্দিষ্ট নাম দিয়ে দিছে, যদি নাম দিয়ে দেয় তাহলে অবশ্যই আমাকে সেই অনুযায়ী ওই নাম দিয়ে কিন্তু ডায়লগটা সম্পূর্ণ করতে হবে। আর যদি কোনো নাম না দেয় তাহলে আমি পারসন 1 কিংবা পারসন 2 দিয়ে হচ্ছে ডায়লগটা সম্পূর্ণ করতে পারি। তাহলে ডায়লগের ক্ষেত্রে নাম দিলে ওই নাম অনুযায়ী, আর নাম না দিলে পারসন 1 কিংবা পারসন 2 বা হচ্ছে অন্য কোনো ব্যক্তির নাম আমরা কল্পনা করে এনে ডায়লগটা সম্পূর্ণ করতে পারি। এবং ডায়লগের পেজ লিমিট কতটুকু হবে সেটা তোমাদেরকে আগেই বলে রাখি। আমাদের পেজ লিমিট বেশি বড় করার দরকার নাই, মোটামুটি তুমি হচ্ছে 3 পেজ, 2.5 থেকে 3 পেজ বা 3.5 পেজ তোমরা হচ্ছে যদি ডায়লগ লেখো, তাহলে তোমার কিন্তু এটা এনাফ, প্রিটি মাচ এনাফ হয়ে যায়। তোমার 3 পেজ কিংবা 3.5 পেজ ডায়লগটা এনাফ। এখানে কেন একটু বেশি 3.5 পেজ চলে যায়, বিকজ অনেক গ্যাপ পড়ে যায়, লেখার মাঝখানে গ্যাপ পড়ে। তো 3 থেকে 3.5 পেজ ডায়লগটা আমাদের পারফেক্টলি কিন্তু আমরা লিখতে পারি। ওকে, এখন দেখো ডায়লগের প্রেজেন্টেশন আমি তোমাকে একটু পরে দেখাচ্ছি। ডায়লগ লেখার সময় কি কি জিনিস আমাকে মেনটেন করা উচিত, কি কি জিনিস আমাদের অ্যাভয়েড করা উচিত, কি কি আনা উচিত, এগুলোর একটু কথা তোমাদেরকে বলি। দেখো, দুজন ব্যক্তি বা দুটি দলের মধ্যে যখন প্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে
কথা হয় তখন তাকে ইংরেজিতে ডায়লগ বলে। সো প্রাসঙ্গিক কোনো কথাবার্তা হইলে তাকে বেসিক্যালি কি বলে? তাকে বেসিক্যালি হচ্ছে আমাদের ডায়লগ বলে। ডায়লগের মূল উদ্দেশ্য হলো দুজন ব্যক্তির মনের ভাব বা চিন্তাধারার স্বতঃস্ফূর্ত প্রকাশ। এটা আমরা জানি, এটা পরীক্ষাতে আসবে না। এখন ডায়লগ কতটুকু হওয়া উচিত? কতটুকু হওয়া উচিত? সাধারণত 120 থেকে 150 ওয়ার্ডের মধ্যে একটা ডায়লগকে আমরা স্ট্যান্ডার্ড বা আদর্শ মানের ধরি। 150 থেকে 120 থেকে 150। এখন আমাদের বাংলাদেশের বাঙালি টিচারদের একটা স্বভাব আছে যে বেশি লিখলে বেশি নাম্বার, সুন্দর এবং বেশি লিখতে পারলে বেশি নাম্বার দিয়ে দেয়। তো 120 বা 150 ওয়ার্ড লিখতে গেলে হয়তো বা পেজের সংখ্যাটা তোমার হচ্ছে 2টা হয় বা 2.5টা হয়, খুব বেশি বড় নাও হতে পারে। তো এটাকে আমরা মোটামুটি 180 থেকে সরি এটাকে আমরা মোটামুটি 180 থেকে 200 ওয়ার্ডসের মধ্যে যদি লিখি তাও কিন্তু কোনো সমস্যা নাই। বাট স্টিল ডায়লগ কিন্তু এত বড় করাও যায় না, খুব ছোট করাও কিন্তু যায় না। তুমি মোটামুটি 2.5 থেকে 3 বা 3.5 পেজ লিখতে পারলে ডায়লগটা প্রিটি মাচ স্ট্যান্ডার্ড ধরা হয়। ঠিক আছে? ওকে, ডায়লগের ক্ষেত্রে আরো বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। দেখো, উল্লেখ্য, এক্সাম পেপার বা প্রশ্নপত্রে যদি কখনো ডায়লগ রাইটিং এ ওয়ার্ড লিমিটেশনস উল্লেখ করে দেয়, যদি আমাদেরকে বলে দেয় যে এত শব্দের মধ্যে ডায়লগ লেখো, 120 শব্দের মধ্যে, 150 শব্দের মধ্যে ডায়লগ লেখো, তাহলে অবশ্যই ওই শব্দ লিমিটেশনস মেনটেন করে আমাদের ডায়লগটা লিখতে হবে। এর বেশি লিখবা না, এর কমও কিন্তু লিখবা না। আর অনেক সময় লেখা থাকে যে হাইয়েস্ট বা লিস্ট, হাইয়েস্ট লেখা থাকে বা অ্যাট লিস্ট লেখা থাকে। তো হাইয়েস্ট লেখা থাকলে তুমি ওই শব্দের মধ্যে যদি হাইয়েস্ট 150 থাকে তাহলে এই 150 শব্দের বেশি তুমি যাও না। আর যদি অ্যাটলিস্ট 150 থাকে তখন তুমি এই 150 শব্দের কম লিখো না, বাট বেশি লিখতে পারবা, সমস্যা নাই। অ্যাটলিস্ট বললে সর্বনিম্ন এতটুকু লিখবা, আর হাইয়েস্ট বললে সর্বোচ্চ ততটুকু লিখবা, এটা তোমরা জানো। এখন দেখো, মনে রাখতে হবে নির্দিষ্ট ওয়ার্ড লিমিটেশনস এর ক্ষেত্রে শতকরা 5টি ওয়ার্ড কম বেশি লেখা যেতে পারে। এখন মনে করো শতকরা 5টি ওয়ার্ড লিমিটেশন যতটুকু দিয়ে দিবে, যদি সেটা মেনটেন করতে পারো ভালো, বাট তার থেকে দেখা যায় যে অনেক সময় আমাদের বেশি শব্দ লিখতে হয় বা কম শব্দ লিখতে হয়, মোটামুটি 5% তুমি এদিক ওদিক যোগ বিয়োগ করতে পারবা। মনে করো তোমার 200 শব্দ লিখতে বলছে, এখন 200 বলে তুমি এর 5% কত হয়? তোমার হচ্ছে 10টা হয়। তাহলে 210টা ওয়ার্ড লিখতে পারবা বা 190টা ওয়ার্ড তুমি লিখতে পারবা। 5% এদিক ওদিক তুমি করতে পারবা, সেটা নিয়ে কোনো প্যারা নাই। এখন দেখো, কোন বিষয়ের উপর ডায়লগ লিখতে বলা হচ্ছে সেই বিষয়টির কথা মাথায় রেখে ডায়লগ লিখতে হবে। অর্থাৎ তোমাকে বললো যে ডায়লগ লিখতে, যে অ্যাবাউট দ্য এক্সপেরিয়েন্স, বা তোমার কি বলে এটাকে, হ্যাঁ, এক্সপেরিয়েন্স অফ এ জার্নি বাই বোট। জার্নি বাই বোটের একটা এক্সপেরিয়েন্স নিয়ে তোমার ডায়লগ লিখতে বলছে, কথোপকথন লিখতে বলছে। এখন তুমি এক্সপেরিয়েন্স লিখতেছো, ডায়লগ জার্নি বাই বোটের ডায়লগ তুমি লিখতেছো। তুমি বললা যে আমি যাচ্ছি, যেতে যেতে আমি একটা কুমিরকে দেখলাম, একটা গরুকে দেখলাম, গরুর 2টা পা, গরুর একটা লেজ, 2টা চোখ, 2টা কান, বিশাল গরু, গরুর 4টা পা। নানান কথা তুমি গরু সম্পর্কে লেখা শুরু করছো। এখন গরু সম্পর্কে লেখা শুরু করছো, এটা কি জার্নি বাই বোটের সাথে কি রিলেটেড? তুমি দেখছো, ফাইন, কিন্তু এটাকে রিলেটেড ডিটেলসে বলার কোনো প্রয়োজন কি আছে? নাই। সেখানে বলেছে যে যেই টপিকের উপর ডায়লগ লিখতে বলবে ঠিক সেই টপিক সম্পর্কে আমি ডায়লগ লিখবো, অন্য কোনো জিনিস সম্পর্কে ডায়লগ আমি লেখার কোনো প্রয়োজন কিন্তু নাই। আর ডায়লগে সর্বদাই দুজন ব্যক্তির কল্পনা করে নাম উল্লেখ করতে হবে, পার্সন 1 বা পার্সন 2। আর যদি এক্সাম পেপারে ডিরেকশনে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম বলে থাকে তখন অবশ্যই ওই ডায়লগে সেই অনুযায়ী কিন্তু আমাকে লিখতে হবে। ঠিক আছে? নাম বললে সেই নাম, নাম না বললে নিজের মতো করে আমার ডায়লগটা লিখতে পারি। অলরাইট, এখন দেখো ডায়লগের ক্ষেত্রে বাক্যগুলোকে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছে, ডায়লগের ক্ষেত্রে বাক্যগুলোকে আমাদের সিম্পল সেন্টেন্সে লিখতে হবে এবং ভাষা হতে হবে স্পষ্ট। আমরা অনেক সময় অনেক বড় বড় বাক্য লিখি, অনেক কমপ্লেক্স সেন্টেন্স ডায়লগের ক্ষেত্রে লিখি। নেভার এভার ডু দিস, এটা কখনো করো না প্লিজ। বিকজ কমপ্লেক্স সেন্টেন্স লিখলে আসলে কথাবার্তার মানে কি বলে এটাকে, ওই যে ট্রান্সপারেন্সি বলো বা সতেজতা বলো, যে একটা লাইভলি যে ভাবটা রয়েছে, ওই লাইভলিনেস জিনিসটা কমে যায়, সতেজতা কমে যায়। তো কথা হতে হবে একদম সিম্পল একটা ওয়েতে কথাবার্তা বলতে হবে, বেশি বড় করা যাবে না কথাবার্তা, কমপ্লেক্স করা যাবে না, এবং সহজ মানে প্রাণবন্ত প্রাঞ্জল ভাষায় কিন্তু আমাদেরকে লেখাগুলোকে লিখতে হবে। অত বেশি কমপ্লেক্স বাক্য, কম্পাউন্ড বাক্য কিন্তু লেখার কোনো সুযোগ নাই। তো কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড বাক্যে আমাদের ডায়লগ কিন্তু লেখার কোনো সুযোগ আমাদের নাই। আবার দেখো, ডায়লগে প্রশ্ন করা ও উত্তর দেওয়ার ক্ষেত্রে অবশ্যই গ্রামার প্যাটার্ন লক্ষ্য রাখতে হবে। সো গ্রামারের ভুল তো হবে না, এটা আমরা সব জায়গাতে মেনটেন করতে হবে, সেটা ডায়লগ হোক, স্টোরি হোক, যে কোনো জায়গায় হোক। আর ডায়লগের ভাষাকে প্রাণবন্ত ও সহজ করার লক্ষ্যে বড় শব্দের কন্ট্রাক্টেড নেগেটিভ ভার্ব ফর্ম ব্যবহার করা ভালো।
খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছে এখানে। আমরা সংক্ষিপ্ত শব্দের ফর্মটা ব্যবহার করব ডায়লগের ক্ষেত্রে। ডায়লগের ক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত শব্দের ফর্মটা ব্যবহার করব, খুব বড় শব্দ কিন্তু ব্যবহার করব না। সে ফর এক্সাম্পল আমরা শ্যাল নট, এই শ্যাল নট ফর্মটা ব্যবহার না করে এখানে সংক্ষিপ্ত শব্দ আমরা শ্যান্ট ব্যবহার করব। আমি তোমাদেরকে বলতে পারি, যেমন আমি যখন অ্যাপ্লিকেশন লিখতে যাব, অ্যাপ্লিকেশনে কিন্তু কখনো শ্যান্ট লেখা যায় না, সংক্ষিপ্ত শব্দ লেখা যায় না। অ্যাপ্লিকেশনে অলটাইম আমাদের ফুল ফর্মটা কিন্তু লিখতে হয়, শ্যাল নট ফুল ফর্মটা কিন্তু ব্যবহার করতে হয়। আর ডায়লগে এবং লেটারে, শুধুমাত্র ডায়লগেই না, ইনফর্মাল লেখাগুলোর ক্ষেত্রে, ডায়লগ কার মধ্যে কথোপকথন হয়, ডায়লগ বন্ধু বন্ধুর মধ্যে কথা হয়, বান্ধবী বন্ধুর মধ্যে কথা হয়, বাবা মায়ের মধ্যে কথোপকথন হয়, মানে কাছের ব্যক্তিদের সাথে হচ্ছে আমাদের ডায়লগটা হয়। বা লেটারও কিন্তু কি আমার কাছের ব্যক্তির কাছে ডায়লগটা, লেটারটা কিন্তু লিখি। কিন্তু অ্যাপ্লিকেশন কার কাছে লিখি? ঊর্ধ্বতন ব্যক্তির কাছে, টিচারের কাছে, বা ইউএনওর কাছে, বিভিন্ন ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ, সম্মানীয় ব্যক্তিবর্গের কাছে আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন লিখি। তখন অবশ্যই আমাকে ফুল ফর্ম, ফর্মাল ওয়ার্ড ব্যবহার করতে হবে। এবং ডায়লগে কিন্তু আমি সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করব। ডায়লগে তুমি চাইলে হচ্ছে ইডিয়ম ব্যবহার করতে পারো। ইডিয়ম বা ফ্রেজ তুমি হচ্ছে কি ব্যবহার করে ডায়লগে লিখতে পারো। তো ইডিয়ম ব্যবহার করা আসলে অ্যাপ্লিকেশনে যায় না, কিন্তু ডায়লগে আমরা চাইলে ইডিয়ম ব্যবহার করতে পারি। ইডিয়ম বলতে আমি যদি বলি যে ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ ফ্রম দ্য মর্নিং, ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ ফ্রম দ্য মর্নিং, আমরা চাইলে কিন্তু এটা লিখতে পারি, ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ ফ্রম দ্য মর্নিং লিখতে পারি, কিন্তু সমস্যা নাই। ক্যাটস অ্যান্ড ডগ ফ্রম দ্য মর্নিং ডায়লগের ক্ষেত্রে লিখতে পারি, কিন্তু অ্যাপ্লিকেশনে কখনোই আমাদের ইডিয়ম কিন্তু লেখার সুযোগ আমাদের নাই। ঠিক আছে? সো ইডিয়ম অ্যান্ড ফ্রেজের ব্যবহারটা আমাদেরকে মাথায় রেখে লেখা উচিত ডেফিনেটলি। অ্যান্ড তুমি চাইলে সংক্ষিপ্ত শব্দ, ভালো হয় সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করলে, এটা প্রাণবন্ত হয়। যেমন দেখো, এই যে ডু নট না বলে ডোন্ট ব্যবহার করা ভালো, আর নট না বলে আরেন্ট ব্যবহার করা ভালো। আর ফেসবুকে কিন্তু কথা হচ্ছে যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় আমরা যে সংক্ষিপ্ত ফর্মগুলো ব্যবহার করি, সেটা কি ব্যবহার করা যাবে কিনা। যেমন এই যে আমরা লিখি যে প্রবলেম, আমরা প্রবলেম কিভাবে লিখি? প্রবলেম। ফ্রেন্ডকে আমরা কিভাবে লিখি? ফ্রেন্ডকে লিখি তোমার হচ্ছে এভাবে, ফ্রেন্ড। আবার এক্স ডি, আবার এল মাও, তাই না? আমরা এগুলো কিন্তু অনেক সময় লিখি। সো প্লিজ ডোন্ট রাইট ইট ডাউন ইন ইউর পেপার। এটা কোনোভাবে কোনো কিছু এভাবে কিন্তু লিখবা না। ডেফিনেটলি তুমি ইউজুয়াল যে ইংলিশে এক্সিস্ট করে এমন সংক্ষিপ্ত শব্দ লিখবা। ফেসবুকে ব্যবহার কিন্তু শর্টকাট এগুলো ব্যবহার করা হয়, তাহলে ডায়লগ ব্যবহার করা যাবে না, কোনোভাবেই কিন্তু এগুলো ব্যবহার করা যাবে না। তো এই জিনিসগুলো তুমি ডায়লগের ক্ষেত্রে মেনটেন করবা। এখন দেখো, ডায়লগের ক্ষেত্রে আরো কিছু জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে ডায়লগে স্পিকার বা বক্তাকে ডিভাইডেড বা পৃথক করার ক্ষেত্রে কোলন চিহ্ন ব্যবহার করব। আমরা এখানে কোলন চিহ্ন ব্যবহার করব, মানে ওই যে নামের পরে সে ফর এক্সাম্পল আমি এখানে লাবিবকে নিয়ে লিখবো, লাবিবকে নিয়ে লিখবো, এখানে আমাকে অবশ্যই কোলন ব্যবহার করতে হবে। লাবিব কোলন দিয়ে কিন্তু লিখবো, লাবিবা বা লাবিবা দিবা, আমি এখানে লাবিবা, আমি এখানে বরাবর কিন্তু কোলনটা ব্যবহার করব, বরাবর হচ্ছে আমি কোলনটা ব্যবহার করে ডায়লগটা লিখতে হবে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু কোলন ছাড়া অন্য কোনো চিহ্ন দিব না। আবার কোলনের পর আমরা এভাবে দিয়ে দিই, অনেকে এভাবে দেয়, অনেকে এভাবে দেয়। ভাই তুই এভাবে দিস না, এভাবে দিস না, তো এভাবে দিলে তোরই ক্ষতি হবে। নাম্বার সুন্দর করার জন্য অনেক কিছু তুই করতে পারোস, কিন্তু সবকিছু সুন্দর করার জন্য করা যায় না, সবকিছু সুন্দর কিন্তু করা আলটিমেটলি যায় না। সেটা তুমি হচ্ছে তাকে সুন্দর করার কিছু না, সে মানে ডায়লগ আসলে আমাদের অত মানে সিস্টেমেটিক ওয়েতে কিন্তু লিখতে হয় ডেফিনেটলি। এইটা আমাদের করা কিন্তু যাবে না। এনিওয়ে, আবার দেখো, একটি ডায়লগের শুরুতে লেখা যেতে পারে, এখন দেখো একটা ডায়লগের শুরুতে, লেখা যেতে পারে, কি লেখা যেতে পারে? এ ডায়লগ বিটুইন মির অ্যান্ড মীরা অ্যাবাউট ড্যাশ, পার্সন 1 পার্সন 2। এখন এতটুকু তুমি বুঝতে পারছো কিনা? এই যে এখান থেকে আমি তোমাদেরকে এখন একটু পর দেখাবো, প্রেজেন্ট করে দেখাবো ডায়লগটা কিভাবে প্রেজেন্ট করতে হবে। একটা ডায়লগ সুন্দর করে তুমি কিভাবে প্রেজেন্ট করবা আমি তোমাকে একটু পরে সেটা দেখাবো। আচ্ছা, বাট তার আগে কোলন চিহ্ন ব্যবহার করা যাবে না, দেন আমাদের হচ্ছে সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করা যাবে, তাহলে কোলন চিহ্ন ব্যবহার করতে হবে, সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করতে হবে, দেন আমাদের ওই যে ফেসবুকের মতো করে সেগুলো ব্যবহার কিন্তু ডেফিনেটলি করা যাবে না। আবার ডায়লগের প্রশ্ন উত্তর হতে হবে গ্রামার প্যাটার্ন ঠিক রেখে, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স লিখবো না, আমরা সিম্পল সেন্টেন্সে লেখার চেষ্টা করব। ঠিক আছে? আর দুজন ব্যক্তির মধ্যে কথোপকথন করব, পার্সন 1 পার্সন 2, নাম না থাকলে, বাট নাম থাকলে কিন্তু অবশ্যই নাম দিয়ে ডায়লগটা লিখতে হবে। আর ডায়লগ কিন্তু খুব বেশি কিন্তু বড় করা যাবে না। ডায়লগ মোটামুটি 150, 200, 180, 200 শব্দের মধ্যে ডায়লগ শেষ করব। 2.5, 3 কিংবা 3.5 পেজের মধ্যে আমরা ডায়লগটা সম্পূর্ণ করব। আর কাটাকাটি করো না, লেখা সুন্দর করে গোট গোট করে, প্রেজেন্টেশনটা যেন সুন্দর হয় সেটা একটু মাথায় রেখো। তো আমি তোমাদেরকে এখন ডায়লগের প্রেজেন্টেশন একটু তোমাদেরকে দেখাই
কিভাবে আসলে প্রেজেন্ট করা উচিত একটা ডায়লগ। দেখো পরীক্ষাতে মনে করো আসছে, পরীক্ষাতে একটা টপিক আসছে, মনে করো যে যে এই ডায়লগ, আচ্ছা আমি তোমাদেরকে প্রশ্নটা দেখাই, মনে করো এইটা যে সাপোজ ইউ আর করিম অ্যান্ড করিমা অ্যান্ড ইউর ইয়াঙ্গার ব্রাদার ইজ মুহিব। আমি এটা দিয়ে তোমাদেরকে দেখাই, সাপোজ ইউ আর করিম অর করিমা অ্যান্ড ইউর ইয়াঙ্গার ব্রাদার ইজ মুহিব, তোমার ছোট ভাইয়ের নাম হচ্ছে কি মুহিব। রাইট আ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ব্রাদার, তুমি এবং তোমার ব্রাদারের মধ্যে ডায়লগ লিখো অ্যাবাউট দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন। মোবাইল ফোন ব্যবহার করার যে উপকারিতা অপকারিতা সেটার উপর বেস করে তুমি এটা কি লিখবা, তুমি হচ্ছে একটা ডায়লগ লিখতে বলছে এখানে, মেরিটস এন্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন, মোবাইল ফোন ব্যবহার করার অপকারিতা নিয়ে ডায়লগ লিখতে বলছে। ওকে আমরা লিখি ডায়লগ, চলো। এখন ডায়লগ লেখার আগে এখানে কি বলছে, করিম বা করিমা, ধরো আমি করিম আর তোমার ভাইয়ের নাম হচ্ছে মুহিব, তাহলে মুহিব এবং করিমের মধ্যে কথোপকথন হচ্ছে। তাহলে তুমি সবার আগে তুমি একটা সুন্দর টপিক দিবা, ব্লু পেন দিয়ে কিন্তু টপিকের নামটা লিখবা। পরীক্ষার হলে দুইটা কলম ব্যবহার করব, একটা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে আমাদের ব্লু পেন, একটা ব্ল্যাক পেন, এর বাইরে কোনো কলম লেখার দরকার নাই। তাহলে এইটা হচ্ছে আমাদের কি ব্লু পেন, ধরলাম ব্লু পেন দিয়ে তুমি লিখবা টপিক। সবার আগে কি লিখবা, তুমি তো লিখবা যে আনসার টু দ্য কোশ্চেন নং, এটা তো লিখলাই যে আনসার টু দ্য কোশ্চেন নং, কত আনসার টু দ্য কোশ্চেন নং তোমার হচ্ছে এটা কত নাম্বার, এটা হচ্ছে তোমার 10 নম্বরে, আবার 11 নাম্বারটা ধরলাম, 11 বা 10 এনিওয়ে, এটা দুটো একটা যে কোনো একটা হবে। তো তুমি হচ্ছে দাগ দিয়ে দিলা। আচ্ছা এটা তো আমাদের করা যাবে না, আমরা হচ্ছে ব্লু পেন দিয়ে করবো তাই না, তো দাগ দিয়ে দিলা। ওকে, ডাবল দাগ দিতে পারো, না দিলে কোনো সমস্যা নাই। এখন তুমি এখানে সুন্দর টপিক লিখবা এভাবে, টপিক, টপিক নেম দিবা। টপিক নেম তুমি কিভাবে দিবা, তোমার যে নর্মাল যে পেন আছে ব্ল্যাক পেন, যেহেতু ব্ল্যাকের উপরে লিখছি আমি, সাদা দিয়ে লিখতেছি আমি, তো টপিক কি লিখবা, যে এ ডায়লগ বিটুইন করিম এন্ড করিমা অ্যাবাউট মেরিটস এন্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন, বা এ ডায়লগ, তুমি লিখবা এ ডায়লগ অ্যাবাউট দ্য মেরিটস এন্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন। জাস্ট ডায়লগটা কি সম্পর্কে ওই টপিকটা তুমি এখানে লিখবা, জাস্ট ডায়লগটা কি সম্পর্কে ওই টপিকের নামটা এখানে লিখবা, দ্যাটস ইট। তাহলে তুমি লিখবা যে এ ডায়লগ, প্রেজেন্টেশনটা কিভাবে করবা সেটা আমি তোমাকে দেখাচ্ছি। এ ডায়লগ অ্যাবাউট কি, দ্য মেরিটস এন্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন, অ্যাবাউট দ্য মেরিটস এন্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন। তোমার টপিক ডান, টপিক লিখে ফেললা। এখন দেখো এই টপিক লেখার পরে অনেকে কি করবে, অনেকে ডিরেক্টলি ডায়লগ লেখা শুরু করে দিবে, অনেকে ডিরেক্টলি কি করবে, একটা ডায়লগ লেখা শুরু করে দিবে। কিন্তু টপিক লেখা হয়ে গেলে তুমি ডায়লগটা ডিরেক্টলি লেখা শুরু করে দিও না, টপিক লেখা হয়ে গেলে ডিরেক্টলি ডায়লগটা লেখা শুরু করে দিও না। তুমি দেখো, তুমি বিভিন্ন নাটক পড়ছো না, বহিপীর নাটক পড়ছো, বা তোমার বইতে যে আনন্দ পাঠ যে বইটা ছিল সেখানে অনেকগুলো নাটক ছিল, আমার ঠিক মনে নাই কোন নাটক ছিল, বাট যে নাটকগুলো আছে তুমি দেখবা প্রত্যেকটা নাটকের মধ্যে বিভিন্ন রকমের সিনারিও বর্ণনা করা হয়, বিভিন্ন রকমের সিনারিও বর্ণনা করা হয়। যেমন আমার যে কি বলে এটাকে, সুখী মানুষ যে নাটক ছিল একটা, ওটা কিন্তু আমরা পড়ছিলাম, যে সুখী মানুষ, মনে করো একজন নাম হচ্ছে মোড়ল, তো দরজা টোকা দিল, মোড়ল ভেতরে ঢুকলো, জাস্ট থার্ড ব্র্যাকেটে লেখা থাকে এরকম করে, থার্ড ব্র্যাকেটে লেখা থাকে না যে রহিম ঘরে ঢুকলো, এরপর রহিমের মধ্যে কথোপকথন হচ্ছে, এটা সিনারিও কিন্তু বর্ণনা করা হয়, ডিরেক্টলি কিন্তু কথোপকথনগুলো চলতে থাকে না, এটা সিনারিও বর্ণনা করে দেয়, দেন সিনারিও বর্ণনা করার পরে যে ব্যক্তি রুমে ঢুকলো তার সাথে তার কথোপকথন হচ্ছে। তো ডায়লগের ক্ষেত্রে তুমি একটা সুন্দর একটা সিনারিও বর্ণনা করবা। সাপোজ করিম এবং মুহিবের মধ্যে কথোপকথন হচ্ছে, এখন করিম এবং মুহিবের মধ্যে হুট করে কথা হচ্ছে, এটা লিখবা না তুমি, তুমি তাদের মধ্যে একটা সিনারিও বর্ণনা করবা যে করিম মার্কেটে যাচ্ছিল, অন দ্য ওয়ে হি মেট উইথ মুহিব, বা মুহিব মার্কেটে মোবাইল কিনতে যাচ্ছিল, যেহেতু মোবাইল নিয়ে আসছে, যে কোনো একটা সিচুয়েশন তোমার মতো করে কল্পনা করবা যে মুহিব মার্কেটে মোবাইল কিনতে যাচ্ছিল, অন দ্য ওয়ে হি মেট উইথ করিম, যে করিমের সাথে মিট করেছে। তাহলে তুমি লিখতে পারো এভাবে যে, থার্ড ব্র্যাকেটে লিখবে এটা, থার্ড ব্র্যাকেটে ব্লু পেন দিয়ে লিখতে পারো বা হোয়াইট পেন দিয়ে তুমি লিখতে পারো, সমস্যা নাই।
তুমি ব্লু পেন দিয়ে লিখতে পারো, আমি ব্লু পেন দিয়ে লিখি, কোনো সমস্যা নাই ভাইয়া। তো তুমি লিখবে হবে যে থার্ড ব্র্যাকেট দিয়ে যে মুহিব is going to market to buy a mobile phone, to buy a mobile phone. Okay. On the way he meets with করিম। ওকে, এবার কিন্তু আমাদের সিনারিও কমপ্লিট হয়ে গেল। জাস্ট সিনারিও কল্পনা করলাম, সিনারিও লিখে ফেললাম। এই যে একজন আরেকজনকে দেখলো, দেখার পরে তো কথাবার্তা শুরু করছে। হুট করে রহিম কই ছিল, করিম কই ছিল, কথাবার্তা শুরু করে দিল? নো, তুমি একটা সিনারিও বর্ণনা করে দিবা যে রহিম স্কুলে যাচ্ছিল, পথিমধ্যে করিমের সাথে দেখা হইছে, বা মুহিব মার্কেটে যাচ্ছে, পথিমধ্যে করিমের সাথে দেখা হইছে। এই যে দেখা হইছে, তারপর তুমি কথোপকথন শুরু করো। তারপর তুমি শুরু করলা, কি শুরু করলা? তুমি মনে করো যে হচ্ছে মুহিবকে দিয়ে শুরু করলা। মুহিব, এখানে মুহিব হবে যেহেতু এটা হচ্ছে আমাদের কি মুহিব, তো তুমি মুহিবকে দিয়ে শুরু করলা। মুহিব, আচ্ছা এখানে হোয়াইট পেন দিয়ে লিখবো আমরা, এগুলো আমরা সাদা পেন দিয়ে লিখবো না। ওকে, তো মুহিব এখানে। এখন তুমি কথাবার্তা বলো। মুহিব জিজ্ঞাসা করলো, হাই রহিম, হাউ আর ইউ, করিম বললো যে আই এম ফাইন। করিম বললো কি আই এম ফাইন, এই যে কোলন চিহ্ন দিলা, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ। এই যে দেখো, আমি এখানে প্রথমত সিনারিও কল্পনা করলাম, আমার সুন্দর একটা সিনারিও দিলাম, প্রথমত টপিক নেম দিব, তারপরে সিনারিও কল্পনা করে লিখে দিলাম। ওকে, সিনারিও ডান, আমাদের হয়ে গেল। এই যে তুমি লেখা শুরু করছো, লেখা শুরু করলে এই যে কোলনটা ব্যবহার করলে না, প্রত্যেকটা কোলন কিন্তু সেম ভাবে লিখবা। প্রত্যেকটা কোলন তুমি হচ্ছে একই প্যাটার্নে, একই লাইনে লিখবা। মনে করো করিমের লেখা, করিম, এখানে মুহিবের কোলন দিলে এখানে, করিমের কোলন দিলে তুমি হচ্ছে এইখানে, তাহলে কিন্তু লেখা সুন্দর হবে না। অর্থাৎ তুমি হচ্ছে একজনের কোলন দিলা আগে, আরেকজনের কোলন দিলা পরে। যেমন একজনের মুহিবের কোলন দিলা এখানে, করিমের কোলন দিলা এখানে, তাহলে কিন্তু জিনিসটা হইল না। দেখো কি বাজে দেখাচ্ছে। তুমি জাস্ট যেটা করতে পারো, এই কোলনটাকে সোজা রাখার জন্য, তুমি একটা পেন্সিল দিয়ে একটা দাগ দাও। তুমি পেন্সিল দিয়ে একটা দাগ সবার আগে দাও। মনে করো একটা পেন্সিলের দাগ তুমি দিলা, দাগ দেওয়ার পরে এই যে এই দাগ অনুযায়ী তুমি এবার আগাও। এখানে একটা দিলা, এখানে একটা দিলা, এভাবে তুমি কি দিলা। মনে করো আবার মুহিব লিখে তুমি এভাবে আগায় যাবা। তাহলে দেখো সেম সিরিয়ালে কিন্তু আমাদের কোলনগুলো থাকতেছে। দেন তোমার লেখা শেষ হয়ে গেলে পেন্সিল দিয়ে লিখছো না, তুমি এটা রাবার দিয়ে তুমি হচ্ছে ওই দাগটাকে মুছে দাও। হবে রাবারে তুমি কি দাগটাকে মুছে দাও। তাহলে কিন্তু তোমার আর কিছু লাগতেছে না ভাইয়া। আর কিছু কি লাগতেছে? সিম্পলি তুমি জাস্ট কোলন যেখানে দিবা ওই কোলনগুলো সেম প্যাটার্নে কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে। কোলনগুলো সেম সিরিয়াল মেইনটেইন করে তোমাকে কোলনগুলো উল্লেখ করা উচিত। আগে পরে কিন্তু কোলন ব্যবহার করা যাবে না। আরো একটা কথা তোমাদেরকে বলি, মনে করো একটা লাইন তুমি লিখছো, এখানে একটা লাইন তুমি লিখছো, লিখতে 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 আমাদের পেজ ডান। তুমি সেকেন্ড আরো একটা লাইন তুমি লিখবা। এই যে সেকেন্ড লাইন যখন তুমি লিখবা, এই সেকেন্ড লাইন মনে করো এই লাইনটা শেষ, আরো একটা লাইন তুমি শুরু করবা। এই লেখাটা কখনোই নামের নিচে লিখো না। সেকেন্ড লাইন নামের নিচে কখনোই কোনো লেখা তুমি লিখো না প্লিজ, এটা তোমার প্রেজেন্টেশনটা বাজে দেখাবে। তো নামের নিচে কখনো কোনো লেখা লিখবো না আমরা। নামের বাইরে, কোলনের বাইরে, মানে কোলনের ভেতরে ডায়লগের কোনো লেখা আমরা লিখবো না। এই কোলনের বাইরে থাকবে, নামগুলো সেপারেট থাকবে, নাম অনুযায়ী লেখাগুলোকে আমাদের সেপারেট থাকবে। তাহলে তোমার প্রেজেন্টেশনটা অনেক দারুণ দেখাবে। তাহলে কি বললাম, এখানে কিছু জিনিস মেনটেন করতে হবে, কিছু জিনিস মেনটেন করা যাবে না, সেটা আমি তোমাদেরকে এখানে বলে দিলাম। এই অনুযায়ী এগুলো অনুযায়ী তুমি ডায়লগটা লিখবা। আর ডায়লগের প্রেজেন্টেশন কেমন হবে? সবার আগে তুমি টপিকের নামটা লিখবা, তারপরে একটা সিনারিও বর্ণনা করবা। যেহেতু মোবাইল ফোনের কথা বলছে, আমি মোবাইল ফোনের মতো করে একটা তোমার সিনারিও বর্ণনা করে দিলাম। এখন মনে করো একটা ট্রি প্ল্যান্টেশন
মানে নিয়ে তোমার ইম্পর্টেন্স অফ প্ল্যান্টিং ট্রিজ বা ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন এমন একটা ডায়লগ মনে করো আসছে, ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন এমন ডায়লগ মনে করো আসছে, তখন তুমি লিখবা করিম এবং করিমের বা রহিমের মধ্যে মনে করো ডায়লগ, তাহলে বলবা যে রহিম ইজ গোয়িং টু আ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, রহিম ইজ গোয়িং টু আ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, অন দ্য ওয়ে হি মেটস উইথ করিম, ওই যাওয়ার সময় সেই করিমের সাথে তার দেখা হয়েছে। জাস্ট ওই টপিক অনুযায়ী তুমি এখানে সিনারিওটা বর্ণনা করে দিলে কিন্তু ডান, ছোট্ট একটা সিনারিও লিখবা, দেন নাম কোলনটা কিন্তু নামের সবগুলো বরাবর লিখবা, আর কখনোই কোনো সেন্টেন্স কোনো লেখা এই কোলনের ভেতরে কিন্তু লেখা যাবে না, নেভার এভার ডু দিস, এটা কোলনের ভেতরে কিন্তু লেখা যাবে না। তো এইভাবে তুমি ডায়লগটা যদি প্রেজেন্ট করে তোমার সুন্দর করে ডায়লগে কিন্তু খুব ভালো একটা মার্কস আনতে পারবা, খুব ভালো একটা মার্কস আনতে পারবা। এখন দেখো এই যে আমি তোমাদেরকে বলে দিয়েছি এখানে করিম, হাই মুহিব, হাউ আর ইউ, ফাইন, থ্যাঙ্কস, হোয়াট অ্যাবাউট ইউ, সুন্দর করে গ্রিটিংস দিবা, সুন্দর গ্রিটিংস দিবা, লাস্টেও যাওয়ার সময় সুন্দর একটা গ্রিটিংস দিবা। আর করিম, আই এম অলসো ফাইন, বাট হোয়াই ডিডেন্ট ইউ কল মি বাই ফোন ইয়েস্টারডে, জাস্ট তোমার মতো করে লিখলা। বাই দা ওয়ে এখানে কিন্তু কোলনের ভেতরে লেখাটা আছে, কেন আছে? বিকজ এখানে নামগুলো আলাদা করে হাইলাইট করা আছে, এখানে নামগুলো আলাদা করে হাইলাইট করা আছে, তুমি তার নামের জন্য ব্লু পেন রেড পেন ইউজ করতে পারবা না, তাই না? এজন্য তুমি অবশ্যই নামের নিচে কোনো কিছু লিখবা না, তুমি এখানে নামের বাইরে কোলনের বাইরে কিন্তু তুমি লেখাগুলো লিখবা। আর আর একটা কথা তোমাদেরকে বলি, একজনের কথা অনেক বেশি লিখবা, আরেকজনের কথা একদমই কম লিখবা, এইটা যেন ডায়লগের ক্ষেত্রে না হয়। মনে করো করিম, মুহিব এখানে অনেক কথা বলছে, করিমও দেখো মোটামুটি ভালোই কথা বলছে, তো দুজনের কথা কিন্তু সিমিলার প্যাটার্নে রাখবা, মানে একজন কথা অনেক বলতেছে আরেকজন কথা বলতেছেই না, এটা কিন্তু করো না, ব্যালেন্স রেখে রেখে আমাদের কথোপকথনগুলোকে মেনটেন করবা। আর একটা ব্যক্তির কথায় একবারে অনেক কিছু লেখার দরকার নাই, একটা ব্যক্তির কথায় একবারে অনেক কিছু লেখার দরকার নাই, একবারে একটা সেন্টেন্স বা দুটো সেন্টেন্স বলছে, চার পাঁচটা সেন্টেন্স একবারে, মনে করো করিম বলছে, করিম চারটা বা পাঁচটা বাক্য একবারে বলছে, এমনটা যেন না হয়। বা মুহিব কথা বলতেছে, মুহিব অনেকগুলো বাক্য একবারে বলতেছে, এমনটা যেন না হয়। তুমি লিখবা ছোট করে, দুইটা সেন্টেন্স একটা সেন্টেন্স একবারে লিখতে পারো, এর বেশি একসাথে লেখার দরকার নাই, এতে লেখা অনেক বড় লাগবে, অনেক বড় লেখা হলে কিন্তু টিচার এটাকে কেটে দিবে। স্টানজা অনেক বড় কিন্তু করা যায় না, অনেক বড় কিন্তু করার কোনো সুযোগ নাই, তুমি ছোট ছোট করে সিম্পল সেন্টেন্স বলছো না, ছোট ছোট করে সিম্পল সেন্টেন্সে লিখবা, মানে একজনের কথা একবারে অনেক বেশি করার দরকার নাই, তুমি পর 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 দিয়ে দিয়ে যাও। সেই মনে করো এখানে অনেক বড় তিনটা বাক্য আছে, তুমি তিনটা বাক্যই দুই ধাপে লেখো, একবারে কিন্তু লিখো না, তাহলে ডায়লগটা তোমার তাহলে প্রেজেন্টেশনটা সুন্দর হবে, দারুণ হবে, টিচার তোমাকে অবশ্যই ভালো মার্কস দিবেন, অবশ্যই ভালো মার্কস দিবেন। তো এটা আমাদের ডায়লগের প্যাটার্ন এখানে দেওয়া আছে, তুমি লিখলে দেখো এখানে খুব বড় কিন্তু করছি না আমরা, খুব বড় কিন্তু করছি না, মোটামুটি আমরা এখানে রাখতেছি। একজন কথা মুহিব বলছে, পেজের অর্ধেক একটানা মুহিবই বলছে, এমনটা করা যাবে না। ওকে, আবার দেখো এই ডায়লগ অন ইম্পর্টেন্স অফ পাংচুয়ালিটি, পাংচুয়ালিটির ইম্পর্টেন্সটা কি তার উপর বেস করে ডায়লগ লিখতে বলছে। তো এই যে এটা তো আমাদের অলরেডি আছেই, তো নূরা এবং নীলার মধ্যে কথোপকথন হচ্ছে, একটা সুন্দর গ্রিটিংস দিয়ে আমাদের ডায়লগটা শুরু করতে হবে, লাস্টেও কি সুন্দর একটা গ্রিটিংস দিয়ে ডায়লগটা শেষ করতে হবে। ওকে, আই এম মাই প্লিজার নূরা, সি ইউ সুন এন্ড আই উইল বি অন টাইম, আমি টাইমের মতো করে সেখানে চলে আসবো এমনটা বুঝাইতেছে। আবার দেখো অ্যাবাউট দ্য প্রবলেম অফ লোডশেডিং, লোডশেডিং এর তোমার এখানে কথা বলছে, ইউ সিম কোয়াইট টায়ার্ড এন্ড ফ্যাটিগ, এখানে ডিরেক্টলি মানে লেখা শুরু করে দিয়েছে, তুমি আগে সুমি এবং রুমির মধ্যে কথোপকথন, হাই সুমি, হাই রুমি, হোয়াট অ্যাবাউট ইউ, এটা প্রেজেন্টেশন দিয়ে দিবা, সুমি ইজ গোয়িং টু কি বলে এটাকে তোমার হচ্ছে আমাদের কোন একটা দোকানে যাচ্ছে আর কি, কোন একটা কাজে তোমার হয়তো বা যাচ্ছে, হ্যাঁ, তো সুমি হতে পারে রুমি ইজ গোয়িং টু মার্কেট টু বাই টু বাই চার্জিং লাইট, ফর এক্সাম্পল টু বাই আ চার্জিং লাইট বিকজ she is facing the problem of load shedding for the last few days। এই যে লোডশেডিং এর প্রবলেম, একটা সিনারিও বর্ণনা করলা, and on the way to his to his market, to her market, she meets with রুমি। তো এইভাবে তুমি সিনারিও বর্ণনা করে ডায়লগের দিকে আগাবা, তাহলে তোমার ডায়লগটা ইনশাল্লাহ অনেক ভালো হবে। এভাবে তুমি লিখবা, লিখতে তোমার জন্য সহজ হবে, গেলা। আর যে কোনো কিছু কনফিডেন্ট ওয়েতে কাটাকাটি করার দরকার নাই, প্রেজেন্টেশনটা সুন্দর করে করলেই তোমার জন্য বেটার হবে। দ্যাটস ইট, প্রেজেন্টেশন যত সুন্দর করে করতে পারবা ততই তোমার জন্য বেটার। এখন আমি তোমাদেরকে হাই প্রায়োরিটি কিছু ডায়লগের সাজেশন দিয়ে দিচ্ছি, খুবই খুবই ইম্পর্টেন্ট এই ডায়লগের সাজেশনটা, খুবই ইম্পর্টেন্ট। কি কি দেখো এখানে, মানে এগুলো হচ্ছে হাই প্রায়োরিটি, 8টা ডায়লগের নাম তোমাকে দিয়েছে এখানে, এই 8টা ডায়লগ পড়ে যাবা,
8টা ডায়লগ পড়লে তোমার আর কিচ্ছু লাগবে না, আদ্যপান্ত কাভার হয়ে যাবে পরীক্ষাতে ইনশাল্লাহ। যে কোনো বোর্ডই হও না কেন তোমার কমন আই বিলিভ আসবে। দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, ফেসবুক অ্যান্ড ইন্টারনেট, দ্য ব্যাড ইফেক্টস অফ স্মোকিং অ্যান্ড ড্রাগ অ্যাডিকশন। ব্যাড ইফেক্টস অফ স্মোকিং অর ড্রাগ অ্যাডিকশন, এটা কিন্তু খুবই ক্রুশাল, খুবই ক্রুশাল, এখানে কোনোটা কিন্তু বাদ দেওয়ার সুযোগ নাই। এগুলো খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দ্য ফিউচার চয়েস অফ প্রফেশন অফ এম ইন লাইফ, এই যে ড্রাগ অ্যাডিকশন কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাইয়া। ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, এটাও কিন্তু ইম্পর্টেন্ট অনেক, সবই ইম্পর্টেন্ট, কোনটা বাদ দেওয়ার সুযোগ আসলে নাই। দ্য কজেস অ্যান্ড রিমেডিজ অফ রোড অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্টের কারণ এবং প্রতিকার কি কি থাকতে পারে সেটা। ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস ইন আওয়ার লাইফ, গেমস অ্যান্ড স্পোর্টসের গুরুত্ব কি। ভিলেজ লাইফ ভার্সেস সিটি লাইফ, এটা কিন্তু ফ্রিকুয়েন্টলি আসে, তোমরা দেখেছো। ডেঙ্গু ফিভার, ইটস ইম্প্যাক্ট অ্যান্ড রিমেডিজ, ডেঙ্গু ফিভারের কারণটা কি, এটার প্রভাবটা কি, এবং এটার মানে প্রতিকার কি কি থাকতে পারে সেটার কথা এখানে বলেছে। এখন অ্যাটলিস্ট 2 বা 3 বার পড়তেই হবে কিছু ডায়লগ, অ্যাটলিস্ট 2 বা 3 বার আমাদেরকে পড়তেই হবে। সেটা কি দেখো, দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, নিউজ পেপার পড়ার গুরুত্ব, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। দ্য নেসেসিটি অফ ট্রি প্ল্যান্টেশন, এটাও পড়ে রাখবা। দ্য প্রিপারেশন ফর কামিং এসএসসি এক্সামিনেশন, তুমি প্রিপারেশন কেমন নিয়েছো এটার উপরে কিন্তু ডায়লগ থাকতে পারে, যদি পরীক্ষা তুমি দিচ্ছ এখন, বাট প্রিপারেশনটা নিয়ে আসতে পারে। লার্নিং কম্পিউটার, লার্নিং ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এটা কিন্তু ইম্পর্টেন্ট অনেক, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এটা খুবই ইম্পর্টেন্ট, পড়ে যেতে হবে কিন্তু। দেখো হাউ টু ইমপ্রুভ স্কিলস ইন ইংলিশ, ইংলিশের স্কিলস কিভাবে ইমপ্রুভ করা যায়। হাউ টু ইরেডিকেট ইলিটারেসি, মূর্খতা কিভাবে কমানো যায়, এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই তো ডায়লগের মোটামুটি সাজেশন বললাম, ডায়লগের আদ্যপান্ত আলোচনা করলাম, কিভাবে তুমি লিখবা না লিখবা সবকিছু তুমি হচ্ছে এখানে শিখে ফেললেই কিন্তু হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আধা ঘন্টা ধরে শুধু ডায়লগ নিয়ে কথা বললাম, বিকজ ডায়লগে যেন কোনো সমস্যা তোমার আর এন্টায়ার লাইফে না থাকে, সেই বিষয়গুলো আমি এখানে এনশিওর করেছি। তো প্লিজ এই কথাগুলো মাথায় রেখো, তোমার ডায়লগ বেস্ট 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 কিছু তুমি পরীক্ষায় দিয়ে আসতে পারবা। এখন চলে যাচ্ছে আমাদের স্টোরিতে, কমপ্লিটিং স্টোরিতে আমরা চলে যাই। এই কমপ্লিটিং স্টোরিও পরীক্ষাতে ডেফিনেটলি 15 মার্ক, কিভাবে প্রেজেন্ট করবা কিভাবে লিখবা তোমাদেরকে কিছু আইডিয়া দিয়ে দেই। তো কমপ্লিটিং স্টোরি এখানে গল্পের 2টা লাইন দেওয়া থাকে, 2টা লাইন দেওয়া থাকে, ওই 2 লাইন অনুযায়ী তোমাকে নিজের মতো করে পরবর্তীতে গল্পটা বুঝে সাজিয়ে লিখতে হয়, দ্যাটস কল কমপ্লিটিং স্টোরি। এখন দেখো একজন শিক্ষার্থীর কমপ্লিটিং স্টোরি কেন আমরা শিখি, একজন শিক্ষার্থীর ভেতরে লুকিয়ে থাকা যে সৃজনশীল মানে লুকিয়ে থাকে না মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি, একদম ক্রিয়েটিভিটি উপচে পড়ে না মানুষের মধ্যে, তাহলে এখানে বলছে যে শিক্ষার্থীর ভেতরে লুকিয়ে থাকা সৃজনশীলতা, লুকিয়ে থাকা সৃজনশীলতা যাচাই বাছাই করার জন্য বেসিক্যালি আমরা হচ্ছে এই কি বলে সৃজনশীলতা নির্ণয় করার জন্য আমরা স্টোরিটা লিখে থাকি বা কমপ্লিটিং স্টোরি পরীক্ষাতে আসে। তো কমপ্লিটিং স্টোরি লেখার মাধ্যমে একজন শিক্ষার্থীর ভাষা ব্যবহারের দক্ষতা বুঝতে পারা যায়, সে ভাষা কি ধরনের ভাষা ব্যবহার করছে, তার ক্রিয়েটিভিটি কেমন, ওই অনুযায়ী কিন্তু আমরা কমপ্লিটিং স্টোরিটা যাচাই বাছাই করি। বিশেষ করে তোমার 2 ধরনের গল্প আসে, 2 ধরনের গল্প আসে, একটা হচ্ছে ট্রেডিশনাল স্টোরি পরীক্ষাতে আসতে পারে, এবং একটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভ স্টোরি আমাদের পরীক্ষাতে আসতে পারে। এই 2 ধরনের গল্প কিন্তু বেসিক্যালি আমাদের পরীক্ষাতে আসতে পারে। তো কমপ্লিটিং স্টোরি লেখার মাধ্যমে একজন শিক্ষার্থীর ভাষা ব্যবহারের দক্ষতা বুঝতে পারা যায়, এবং বর্তমান সময়ে কমপ্লিটিং স্টোরি লেখার ক্ষেত্রে সাধারণত একটি গল্পের কিছু অংশ দেওয়া থাকে, একটা গল্পের কিছু অংশ দেওয়া থাকে, এবং সেইটা অনুযায়ী বাকি গল্পটা বা ঘটনাটা কমপ্লিট করতে হয়, এটা আমরা মোটামুটি জানি। এখন 2 ধরনের গল্প আসে, ট্রেডিশনাল স্টোরি, ট্রেডিশনাল স্টোরি বলতে বুঝে হচ্ছে এমন গল্প যেগুলো বেসিক্যালি আমাদের নানার কাছ থেকে, দাদার কাছ থেকে, টিচারের কাছ থেকে প্রতিনিয়ত শুনতেছি। যেমন এই যে কচ্ছপ এবং খরগোশের গল্প সবসময় সবগুলো শুনে আসতেছি, দুই বন্ধু এবং ভাল্লুকের গল্প সবসময় শুনে আসতেছি। তো যে গল্পগুলো আগে থেকে আমরা শুনে আসতেছি, সে যে গল্পের কাহিনীগুলো সেমই থাকে, শিখার নৈতিক যে গল্পগুলো সেগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের ট্রেডিশনাল স্টোরি। যেমন এই যে বাইজিস ডিভোশন টু হিজ মাদার, আবার ইউনিটি ইজ স্ট্রেংথ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, মানে অ্যান অনেস্ট উডকাটারের যে গল্পটা সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের কি ওই যে ট্রেডিশনাল স্টোরির মধ্যে পড়ে। পরীক্ষাতে কিন্তু এটা আসতে পারে, বাট আধুনিক এই যে এই ইদানিং কালে ট্রেডিশনাল স্টোরি পরীক্ষাতে কম দেয়, বেশিরভাগ কি দেয় আমাদের ক্রিয়েটিভ স্টোরি পরীক্ষাতে দেয়। দেখো এই শিরোনামে গল্পগুলো চাইলেও অন্য কোনো ভাবে বর্ণনা করা যায় না, মানে ট্রেডিশনাল স্টোরির কাহিনীগুলো সবার ক্ষেত্রে সেম থাকে, কাহিনী সবারই সেম থাকে, জাস্ট লেখার প্যাটার্ন বাক্যের স্ট্রাকচার সেম নাও হতে পারে, কিন্তু যে সে যা বলতেছে যা লিখতেছে সবই মোটামুটি আমাদের এখানে সেমই থাকে। দেখো মূল থিম বা বিষয়বস্তু ঠিক রেখে নতুন গ্রামাটিক্যাল স্ট্রাকচার অনুসরণ করে এই গল্পগুলো আমাদেরকে লিখতে হয়।
ওকে, এবার দেখো ক্রিয়েটিভ স্টোরি। ক্রিয়েটিভ স্টোরি বেসিক্যালি হচ্ছে এখানে গল্পের যে মূল কাহিনী এটা বক্তা মানে লেখক স্টুডেন্ট নিজের মতো করে সাজিয়ে লিখতে পারে। ক্রিয়েটিভ নিজের মতো করে সাজিয়ে লিখতে পারে, 2 লাইন দেওয়া থাকে, ওই 2 লাইন অনুযায়ী সে নিজের মতো করে গল্পটা সাজিয়ে লিখতে পারবে, দ্যাটস ইট, তাকে বলা হয় আমাদের ক্রিয়েটিভ স্টোরি। তো এইটি মূলত কাল্পনিক ঘটনা বা বিষয়কে ইঙ্গিত করে লেখা হয় এমন একটি স্টোরি, এই ক্রিয়েটিভ স্টোরির মাধ্যমে একজন শিক্ষার্থীর এক মানে কি বলে এটাকে ক্রিয়েটিভিটি আসলে খুব মানে বের করা হয় আর কি। সেক্ষেত্রে মধ্যে গ্রামার স্ট্রাকচার ব্যবহার করার মাধ্যমে ভাষা প্রয়োগের সর্বোচ্চ কৌশল সম্বন্ধে জানার চেষ্টা করা হয়। মানে শিক্ষার্থী কতটুকু ক্রিয়েটিভ, তার গ্রামাটিক্যাল স্ট্রাকচার কতটুকু বেটার, সে অনুযায়ী তোমার কি এটা তুমি মানে চেক করা হয় আর কি ক্রিয়েটিভ স্টোরির মাধ্যমে। যেমন কি হতে পারে দেখো, এ ব্লাইন্ড ম্যান হু লস্ট হিজ স্টিক, অন্ধ ব্যক্তি যে কিনা তার স্টিক কি হারিয়ে ফেলেছে। কোয়ারেলিং বিটুইন সিনিয়র অ্যান্ড জুনিয়র, সিনিয়র এবং জুনিয়রের মধ্যে যে মারামারি কিভাবে তুমি রিজলভ করেছো, মানে একদম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র জুনিয়র মারামারি করতেছে বা কলেজের সিনিয়র জুনিয়র মারামারি করতেছে, এখন তুমি অ্যাজ এ স্টুডেন্ট বা তুমি কি করেছো ওই সিচুয়েশনে। ফ্রেন্ডশিপ ইজ দ্য নেম অফ ট্রাস্ট, মানে বন্ধুত্বের বিশ্বাস, বন্ধুত্বের বিশ্বাস নিয়ে একটা গল্প আসছে যে বন্ধু বন্ধু বিপদে পড়ছে, তখন তুমি এই সিচুয়েশন তুমি তাকে কি হেল্প করছো নাকি করো নাই, নিজের মতো করে সাজাবা। তো এই গল্পগুলো দেখো নিজের মতো করে কিন্তু সাজিয়ে গুছিয়ে লেখা যায়। তো নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে লেখা যায় ঠিক আছে, কিন্তু আমরা এখানে দেখা যায় অনেক সময় ইলজিক্যাল জিনিসগুলো লিখি। ইলজিক্যাল জিনিস কিন্তু তুমি এখানে লিখতে পারবো না ক্রিয়েটিভ স্টোরির ক্ষেত্রে, তোমাকে সাজাইতে বলছে লজিক্যাল যৌক্তিক কথা, যৌক্তিক লেখার মাধ্যমেই তুমি এটাকে সাজাবা, এটাকে লিখবা, যৌক্তিক জিনিসগুলো লিখে তুমি এটাকে পূরণ করবা। যেমন বন্ধু বিপদে পড়ছে, তুমি তাকে আরো আরো একটু বিপদে ফেলে দিবা গিয়ে, এটা কি হয়? বন্ধু বিপদে পড়ছে, তুমি তাকে আর একটু বিপদে ফেলে দিলা, হইলো? হয় নাই কিন্তু। তো বন্ধু বিপদে পড়লে, বন্ধু যদি কোনো বিপদে পড়ে তাকে তুমি হেল্প করবা, তাকে ওই সিচুয়েশন থেকে তুমি উদ্ধার করতে সাহায্য করবা, তাকে বলা হয় বিশ্বস্ত বন্ধু। লজিক্যাল ওয়েতে আমাকে লিখতে হবে। ওকে, দ্য ফলোইং ইজ দ্য বিগিনিং অফ আ স্টোরি, কমপ্লিট ইন ইউর ওন ওয়ার্ডস, তোমার কথাটাকে কমপ্লিট করে ফেলো। দেখো, ওয়ান্স আ ফার্মার হ্যাড আ গুজ, একদা এক সময় একটা কৃষকের কি ছিল? গুজ ছিল। ইট ইউজ টু লে আ গোল্ডেন এগ এভরি ডে, এটা কি করতো? গোল্ডেন এগ পারতো। দ্য ফার্মার ইউজ টু সেল দেম ইন দ্য লোকাল মার্কেট অ্যান্ড ইট ইন নো টাইম হি বিকেম কোয়াইট সলভেন্ট বাট হিজ ওয়াইফ ওয়াজ ভেরি গ্রিডি। এটা বুঝতে পারছি, ওই যে এ গ্রিডি ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ, এ গ্রিডি ওয়াইফ অ্যান্ড এ ফার্মার অ্যান্ড হিজ গ্রিডি ওয়াইফ, আমাদের গল্পটা হচ্ছে এরকম। বা এই যে গ্র্যাস অল লুজ অল, তুমি এটাও কিন্তু কি ডায়লগে স্টোরির টাইটেল দিতে পারো। এখন দেখো তুমি প্রেজেন্ট করবা কেমনে। আরেকটা কথা বলি, স্টোরি কত পেজ লিখবা, স্টোরি কত পেজ লিখবা, মোটামুটি এখানেও সেম স্টোরি 2 থেকে 2.5 পেজ বা 3 পেজ হচ্ছে আমাদের স্টোরি আমরা লিখতে পারি, ঠিক আছে। স্টোরি আমরা মোটামুটি এই সাইজের লিখতে পারি, এর বেশি কিছু লেখার আমাদের প্রয়োজন নাই। স্টোরি আমরা এতটুকু 2 পেজ, 2.5 পেজ, 3 পেজের মধ্যে আমার ডায়লগটা লিখলে কিন্তু আলটিমেটলি হয়ে যায়, ঠিক আছে। ওকে, সো দ্য ফলোইং ইজ দ্য বিগিনিং অফ আ স্টোরি, কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ার্ডস। আমি প্রথমত হচ্ছে দেখলাম কাহিনী কি আসছে, এখন প্রেজেন্ট করবা কেমনে। প্রথমত আনসার টু দ্য কোশ্চেন নং 10, তাই না? ব্লু পেন দিয়ে লিখি, যেহেতু তোমাদের ব্লু পেন দিয়ে লিখতে হবে। তো খুবই সিম্পল, তুমি এখানে লিখলা আনসার, এখানে কিন্তু ফুল নামটা লিখবা, হ্যাঁ, আনসার টু দ্য কোশ্চেন নং কত, আনসার টু দ্য কোশ্চেন নং তোমার হচ্ছে 10। ওকে, তুমি এখানে আন্ডারলাইন করে দিলা, দ্যাটস ইট, আন্ডারলাইন করে দিলা, ফাইন। এখন তুমি এখানে লিখবা যে সুন্দর টাইটেল দিবা, প্রত্যেকটা স্টোরির সুন্দর একটা টাইটেল ইউজ করতে হবে। যেমন এখানে দেখো, ওয়ান্স এ ফার্মার, সুন্দর একটা টাইটেল দিবা, সুন্দর একটা মোরাল তুমি ইউজ করবা, একটা টাইটেল একটা মোরাল দিবা। এখন অনেকে যেটা করে মোরালটাই মোরালটাই টাইটেলে দিয়ে দেয়, মোরালটাই টাইটেলে দিয়ে দেয়। যেমন এখানে দেখো, এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে যে গ্র্যাস পল লুজ অল, লোভে পাপ পাপে মৃত্যু। এই যে মোরালটা, এই গল্পের মোরালটা হচ্ছে এইটাই যে লোভ করলে মানুষের আলটিমেটলি কোনো লাভ হয় না। এই যে মোরাল, এটা আমরা টাইটেলে দিয়ে দিছি, আমরা এটাকে টাইটেলে দিব না, আমরা এটাকে টাইটেলে দিব না, এটা আমরা মোরালেই রাখবো। তাহলে মোরালে যদি এটাকে রাখে তখন টাইটেলে কি দিব? টাইটেলে আমরা গল্পের কাহিনী অনুযায়ী নিজের মতো করে সুন্দর একটা টাইটেল ইউজ করতে পারি, নিজের মতো করে একটা টাইটেল আমরা ইউজ করতে পারি। যেমন এখানে এই যে গ্র্যাস ফর লুজ অল, এটাকে আমরা যদি টাইটেলে না দিই, মোরালে দেই, তখন টাইটেলে কি ইউজ করতে পারি আমরা? আমরা টাইটেলে দিতে পারি যে এ ফার্মার, যেটা বললাম ভাইয়া, এ ফার্মার, এ ফার্মার অ্যান্ড এ ফার্মার, সরি,
এ ফার্মার অ্যান্ড হিজ গ্রিডি ওয়াইফ, এ ফার্মার অ্যান্ড হিজ গ্রিডি ওয়াইফ। ওকে, দেখো কি সুন্দর করে এখানে চলে আসছে। এনিওয়ে, এ ফার্মার অ্যান্ড হিজ গ্রিডি ওয়াইফ, তুমি এটাকে পরে কি করবা, তুমি এটাকে আন্ডারলাইন করে দিলা, ডান। এ ফার্মার অ্যান্ড হিজ গ্রিডি ওয়াইফ তোমার কি হয়ে গেল, তোমার আন্ডারলাইন ডান, টাইটেলটা ডান। এবার দেখো তুমি এখানে গ্র্যাসপ অর লুজ অল এটা তুমি লেখো নাই, এটাকে তুমি কোথায় লিখবা, মোরালে দিয়ে দিবা সিম্পলি। আর যদি মোরালটাই তুমি যদি টাইটেলে দাও তখন আলাদা করে আর মোরাল দেওয়ার প্রয়োজন নাই, আলাদা করে মোরাল দেওয়ার আর প্রয়োজন নাই। বাট বেটার হয় তুমি আগে এখানে হচ্ছে মোরালটা দিবা, সরি টাইটেলটা দিবা, আলাদা করে মোরালটা তুমি শেষে দিয়ে দিবা। এটা হচ্ছে বেটার একটা ওয়ে স্টোরি লিখার। ওকে, দেন তুমি দেখো আবার একটা কথা, টাইটেল লেখার সময় এই যে প্রথম যে ওয়ার্ডগুলো আছে না ভাইয়া, টাইটেল লেখার সময় প্রথম যে ওয়ার্ডগুলো আছে না, এই প্রথম ওয়ার্ডগুলো অবশ্যই ক্যাপিটাল লিখবা। প্লিজ, এখানে আমি ছোটাতে লিখে ফেলছি, অবশ্যই তুমি ক্যাপিটাল লিখবা, সরি অবশ্যই তুমি কি লিখবা, অবশ্যই ক্যাপিটালে লিখবা, ডেফিনেটলি তুমি এটাকে ক্যাপিটালে লিখবা। ওকে, আবার এখানেও সেম, অবশ্যই তুমি ক্যাপিটালে লিখবা। তো গ্রিডি, দেখছো কি করতেছি, বড় করে ক্যাপিটাল লিখে দিবা। সো গ্রিডি ওয়াইফ, সো এ ফার্মার এন্ড হিজ গ্রিডি ওয়াইফ, অবশ্যই ক্যাপিটাল। প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে লেটার আছে ওই প্রথম লেটার আমাদের হতে হবে কি, হতে হবে ক্যাপিটাল। হিজ ক্যাপিটাল, জি ক্যাপিটাল, ডাব্লিউ এগুলো ক্যাপিটাল হতে হবে। শুধুমাত্র শুধুমাত্র আর্টিকেল শুধুমাত্র আর্টিকেল এবং প্রেপোজিশন, আর্টিকেল এবং প্রেপোজিশন আমরা কি লিখবো, আর্টিকেল এবং প্রেপোজিশনটা হচ্ছে স্মল লেটারে লিখবো। অন্যান্য যত শব্দ আছে অন্যান্য সবগুলো শব্দের প্রথম ওয়ার্ড ক্যাপিটাল হবে, কিন্তু আর্টিকেল এবং প্রেপোজিশনের প্রথম শব্দটা হবে আমাদের স্মল লেটারের। আর্টিকেল এবং প্রেপোজিশনের প্রথম শব্দ হবে আমাদের হচ্ছে স্মল লেটারের, আর সবগুলো ক্যাপিটাল হবে। ঠিক আছে, এটা মাথায় রাখো। এর টাইটেল প্যারাগ্রাফের ক্ষেত্রেও সেম, স্টোরির ক্ষেত্রেও সেম, কম্পোজিশনের ক্ষেত্রেও সেম, সবগুলোর টাইটেল তুমি এভাবে কিন্তু লিখবা। আর এই যে এ প্রথম ওয়ার্ডটা আর্টিকেল নাকি প্রেপোজিশন সেটা সবসময় ক্যাপিটালই হবে। প্রথম লেটার তো অল টাইম ক্যাপিটাল, এটা সবাই আমরা জানি। এটা আমাদের গেল। এখন প্রশ্নে যে যতটুকু লেখা আছে, মনে করো প্রশ্নে কতটুকু লেখা আছে, প্রশ্নে এতটুকু লেখা আছে। তো প্রশ্নে যতটুকু লেখা আছে ততটুকু অংশ তুমি ব্লু পেন দিয়ে সবার আগে প্রেজেন্ট করবা। প্রশ্নে যতটুকু লেখা আছে প্রশ্নের ততটুকু লেখা তুমি ব্লু পেন দিয়ে লিখবা। এরপরে এরপরে তুমি ব্ল্যাক পেন দিয়ে লেখা শুরু করো, সমস্যা নাই। ভাই যখন নটরডেম কলেজে পড়ছিলাম তখন ভাই টিচার এভাবে আমাকে পড়াইছে, আমি তোমাদেরকে সেম ভাবে কিন্তু দেখাচ্ছি। তো এই যে প্রশ্নের যতটুকু লেখা আছে এই ততটুকু অংশ তুমি তো প্রেজেন্ট করবে। অনেকে ভুল করে যে এরপর থেকে লেখা শুরু করে, প্রশ্নের পার্টটুকু আর উল্লেখ করে না। অবশ্যই প্রশ্নের পার্টটুকু লিখবা এবং পরবর্তী পুরো অংশটা তুমি এখানে প্রেজেন্ট করবা। আর প্রশ্নে যতটুকু আছে এটা সবার আগে ব্লু পেন দিয়ে তুমি লিখবা, বা তুমি যদি ব্ল্যাক পেন দিয়েও লেখো, ব্ল্যাক পেন দিয়ে লিখলেও সমস্যা নাই। জাস্ট পেন্সিল তুমি এটাকে কি করবা, পেন্সিল তুমি এটাকে জাস্ট আন্ডারলাইন করে দিবা, আন্ডারলাইন করে দিবা। যতটুকু অংশ প্রশ্নে আছে ততটুকু অংশ যদি কলম দিয়ে ব্ল্যাক পেন দিয়ে লেখো তখন এভাবে আন্ডারলাইন করে দিবা, ঠিক আছে। আর যদি ব্লু পেন দিয়ে লেখো তখন আর আন্ডারলাইন করার দরকার নাই। এরপরে এরপরে তুমি যেখান থেকে নিজের কথা লেখা শুরু করছো না তখন থেকে তুমি ব্ল্যাক পেন দিয়ে অবশ্যই লিখবা। এইটা কিন্তু আর ব্লু পেন দিয়ে লেখার দরকার নাই। ব্লু পেন বা পেন্সিল দিয়ে আন্ডারলাইন করবে কতটুকু অংশ, যতটুকু অংশ বইতে প্রশ্নে দেওয়া আছে ততটুকু অংশই, এর বাইরে তোমার লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে এটা আমাদের লিখলাম। লেখার পরে দেখো এই যে ওয়ান্স আপন আ টাইম, ওয়ান্স আপন হ্যাড আ গুজ, এটা কাহিনী তোমরা জানো। হি বিকেম কোয়াইট সলভেন্ট বাট হিজ ওয়াইফ ওয়াজ ভেরি গ্রিডি, তার ওয়াইফ ছিল অনেক বেশি লোভী ছিল, ভেরি গ্রিডি। শি ওয়াজ নট হ্যাপি উইথ অনলি আ গোল্ডেন এগ এ ডে, শি ওয়ান্টেড টু হ্যাভ অল দ্য এগস এট এ টাইম, শি ওয়ান্টেড টু বি দ্য রিচেস্ট পারসন ইন দ্য ভিলেজ ওভারনাইট। এগুলো গল্পগুলো আমরা জানি। হি থট দ্য গুজ লেইড অনলি ওয়ান এগ এ ডে, একটা ডিম পারতো, সো ইট উড টেক মাচ টাইম ফর দেম টু বি রিচ। হি থট if they cut the belly of the goose, they would get all the eggs at a time. And by this way, they would be rich overnight. And so he disclosed his plan to her husband. Her husband was a wise man and he was not greedy. তার কৃষকটা ভালো ছিল কিন্তু তার হাজবেন্ড ভালো ছিল না। দেখো না এই যে তোমাদের মতো কিছু একটা কিউট হাঁসের বাচ্চা, হ্যাঁ তোমাদের মতোই কিউট। He requested his wife not to do so, but the wife did not pay heed to his advice. Rather, she cut its stomach with a sharp knife. But alas, there was no egg in it. তার পেটে কোনো ডিম ছিল না,
thus goose died at once. The women got frustrated and lamented. Lamented means অনুতাপ করা, সে অনুতপ্ত হয়েছে for her foolishness. Her husband also rebuked her. He said, you are foolish but greedy, so you have lost all. তাই তুমি সবকিছুই হারিয়ে ফেলেছো। দ্যাটস ইট, খুবই সহজ এটা, গ্র্যাসপ অর লুজ অল। জাস্ট লাস্টে তুমি মোরালটা দিয়ে দিলা, গ্র্যাসপ অর লুজ অল। আর টাইটেলে তুমি যদি মোরাল ইউজ করো তাহলে তুমি আর আলাদা করে মোরাল দেওয়ার দরকার আমার মনে হয় না আছে। এই স্কলার অ্যান্ড আ বোটম্যান, এই স্কলার অ্যান্ড আ বোটম্যান, এই যে দেখো আমাদের কি ওই যে স্কলার অ্যান্ড আ বোটম্যান, একটা কি বলে জ্ঞানী ব্যক্তি বোটের মধ্যে উঠছে, তো সে বলতো তুমি এটা বিদ্যা পারো কিনা, তুমি পড়াশোনা করো না, তুমি তো মূর্খ ব্যক্তি, তুমি তো এটা করো না সেটা করো না, আমি অনেক জ্ঞানী ব্যক্তি, আমি যে কোনো জায়গায় গেলে সম্মান পাই, তুমি তো সেরকম সম্মান পাও নাই, তোমার অবশ্যই কি পড়াশোনা করা উচিত ছিল। হুট করে ওই নদীর মধ্যে তোমার কি, কিন্তু ওই স্কলার জ্ঞানী ব্যক্তিটা, শিক্ষিত ব্যক্তিটা সাঁতার জানতো না। তো হুট করে যখন নদীর মধ্যে ঝড় উঠছে, ঝড় উঠার পরে সবাই তোমার কি হয়েছে, সবাই মানে মাঝে তো তোমার কি বলে বোটম্যান তো জানে কিভাবে সাঁতার কাটতে হয়, তো ঝড় উঠছে, নৌকা ডুবে যাবে, তখন স্কলার বলছে যে তোমার আলটিমেটলি মানে স্কলার বলছে আমাদের সাঁতার জানি না, আমার এখন কি হবে। তখন বোটম্যান বলতেছে যে আপনি সাঁতার জানেন না, সাঁতার জানেন না, কিন্তু আমি সাঁতার জানি, আপনি বিদ্যা জানেন অনেক, কিন্তু এই বিদ্যা আপনাকে আজকে আর বাঁচাবে না, কিন্তু আমি সাঁতার জানি, লাইফ স্কিল জানি, আমার এই লাইফ স্কিলটা আমাকে আজকে বাঁচাবে। তাহলে আপনার আমার লেখক মানে লেখক ওই যে জ্ঞানী স্কলার বলতেছিল তোমার তুমি তোমার পড়াশোনা নাই, তোমার তো 12 আনাই বৃথা, জীবনের 12 আনাই বৃথা, 4 আনা তুমি নিয়ে বেঁচে আছো, তোমার তো জীবনে 12 আনাই বৃথা। তখন বোটম্যান তখন বলতেছে আপনি পড়াশোনা করেন, সবকিছু করছেন, কিন্তু আজকে আপনার 16 আনাই বৃথা, পড়াশোনা করে কোনো লাভ নাই। সো আমাদের লাইফেও পড়াশোনা করলেই হবে না, ডেফিনেটলি আমাদের কি করতে হবে, তোমার অনেক বেশি আই মিন স্কিল অর্জন করতে হবে, লাইফ স্কিল অর্জন করতে হবে। সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের গল্পের কাহিনী। সো আমি সবার আগে একটা স্কলার অ্যান্ড আ বোটম্যান দিয়ে দিলাম। দেখো, ওয়ান্স দেয়ার লিভড আ লার্নড স্কলার ইন আ ভিলেজ, ওয়ান ডে হি হ্যাড আ ক্রস আ ওয়াইড রিভার টু অ্যাটেন্ড আ ইম্পর্টেন্ট মিটিং in another town. He hired a small boat and began his journey. The boatman was a simple, hardworking man who had never been to school. যে কিনা কখনো স্কুলে যায় নাই বোটম্যান। As the boat moved slowly over the calm water, the scholar wanted to talk. He asked, my friend, do you know grammar? তুমি কি গ্রামার জানো? পড়াশোনা তুমি করেছো? বাই দ্য ওয়ে, দেখো গল্পের মধ্যে কিন্তু আমরা প্যারা প্যারা করে লিখতে পারতেছি। তুমি গল্পের প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা সিনারিও তুমি চাইলে একটা প্যারা করে করে লিখতে পারো। যেমন সে তোমার হচ্ছে স্কলার, প্রথমত স্কলার এবং বোটম্যানের পরিচয় দিছে, তো পরিচয় একটা প্যারাতে হইলো। এরপরে মূল কথোপকথন আমাদের আরো একটা প্যারাতে আমরা লিখছি। দেন ক্লাইম্যাক্স, গল্পের যে ক্লাইম্যাক্স, মূল চরিত্র, মূল কাহিনী, সেটা আমরা একটু পরে গিয়ে লিখতে পারি। মানে তুমি প্যারা প্যারা করে কিন্তু এখানে উল্লেখ করতে পারো, সমস্যা নাই। তাহলে অ্যাজ দ্য বোট মুভড স্লোলি ওভার দ্য কাম ওয়াটার, দ্য স্কলার ওয়ান্টেড টু টক। হি আস্কড, মাই ফ্রেন্ড, ডু ইউ নো গ্রামার? দ্য বোটম্যান রিপ্লাইড, নো, আমি জানি না। So I have never studied grammar. The scholar smiled and said, what a pity. You have wasted 1/4 of your life. তুমি তোমার জীবনের এক অংশ নষ্ট করে ফেলছো, তুমি গ্রামার পারো না মানে তোমার তোমার জীবনের 4/1 অংশ শেষ, মানে 4 আনা, 4 আনা তোমার বৃথা, 16 আনার মধ্যে 4 আনা বৃথা। After some time, the scholar asked again, do you know his no history? The boatman said, no, আমি কোনো ইতিহাস জানি না। তো বলছে যে you have wasted half of your life. তুমি 8 আনা বৃথা, তোমার জীবনের 8 আনাই বৃথা, তোমার জীবনের 8 আনাই বৃথা। Suddenly, the weather changed. Dark clouds covered the sky and violent storm began. এবং স্টর্ম তোমার শুরু হয়েছে, ভয়ঙ্কর ঝড় শুরু হয়েছে। হিউজ ওয়েভস রকড, মানে ঢেউ, অনেক বড় ঢেউ তোমার শুরু হয়েছে। রক দ্য বোট। দ্য বোটম্যান আস্কড কুইকলি, স্যার, ডু ইউ নো হাউ টু সুইম? তুমি, আপনি জানেন কিভাবে সাঁতার কাটতে হয়? দ্য স্কলার লুকড ওরিড অ্যান্ড সেড, নো, আই নেভার লার্নড সুইমিং। আমি কখনো সাঁতার কাটি না, শিখি নাই। দ্য বোটম্যান সেড, স্যার, আই ফেয়ার ইউ ওয়েস্টেড ইউর হোল লাইফ, বাট দ্য বোট ইজ সিঙ্কিং। তো বলছে যে লেখক বোটম্যান মাঝি বলছে, আমি আমার জীবনের অর্ধেক অংশ 12 আনায় হারাইলাম, অর্ধেক অংশ হারাইলাম, আর আপনি আমার জীবনের 16 আনায় হারাইলেন, পুরোটাই আপনি হারায় ফেললেন, আলটিমেটলি কোনো লাভ নেই। সো মোরালটা কি দেখো, প্র্যাকটিক্যাল নলেজ ইজ জাস্ট আ ভ্যালুয়েবল অ্যাজ একাডেমিক লার্নিং ইজ জাস্ট, স্পেশালি ইন টাইমস অফ ক্রাইসিস। মানে একাডেমিক লার্নিং ইম্পর্টেন্ট, বাট তার পাশাপাশি প্র্যাকটিক্যাল জ্ঞানটাও প্রয়োজন, আদারওয়াইজ তুমি ভালো কিছু করতে পারবে না। এগুলো হচ্ছে আমাদের ট্রেডিশনাল স্টোরি, আমি দেখলাম ট্রেডিশনাল স্টোরি। আমরা এখন ক্রিয়েটিভ স্টোরি দেখবো একটা। এই ক্রিয়েটিভ স্টোরি হচ্ছে কিভাবে লিখতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, হিউজ ওয়েভস, প্র্যাকটিক্যাল নলেজ। ওকে, দেখো, ব্রিলিয়ান্ট, ডিলিজেন্ট অ্যান্ড ইনোভেটিভ বয়।
একটা খুবই মেধাবী, ধৈর্যশীল, কর্মঠ এবং একটা ইনোভেটিভ ছেলে সম্পর্কে আমরা এখন পড়বো, আমরা এখন জানবো। ওকে, তো কি বলছে দেখো, এখানে বলছে যে দেয়ার ওয়াজ আ বয় হু হেইলড ফ্রম অ্যান অবসকিউর ব্যাকগ্রাউন্ড, যে কিনা নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, বাট হি ওয়াজ ব্রিলিয়ান্ট, ডিলিজেন্ট অ্যান্ড ইনোভেটিভ। তার পরিচয় প্রথমে দিল, পরিচয় একটা প্যারাতে আমরা দিলাম। He possessed an extraordinary talent for solving complex mathematical problems effortlessly, leaving his math teaching in awe of his abilities. মানে তুমি এটা নিজের মতো করে সাজাবা, ব্রিলিয়ান্ট, ডিলিজেন্ট অ্যান্ড ইনোভেটিভ বয়। তুমি তোমার মতো করে লিখতে পারবা যে সে অনেক ব্রিলিয়ান্ট, সে কি করেছে, সে দেশের জন্য এটা করেছে, বা সে সমাজের জন্য এটা করেছে, গরিব মানুষের জন্য সে এটা করেছে। তুমি তোর মতো করে সাজিয়ে লিখতে পারবা। কেউ দেশ সম্পর্কে বলবে, কেউ সমাজ সম্পর্কে বলবে, তুমি তোমার মতো করে যে কোনো জিনিসই বলতে পারো, সমস্যা কিন্তু নাই। Complex mathematical problem effortlessly, leaving his math teachers in awe of his abilities. Similarly, his prose in English grammar was unmatched, impressing his English teachers with his exceptional knowledge and wisdom. মানে জ্ঞান দিয়ে সবাইকে অনেক অবাক করে দিচ্ছে। He had a knack of analyzing any subject matter logically and scientifically. সে সহজেই সবকিছু কি তোমার মানে চিন্তা ভাবনা করতে পারতো, প্রেজেন্ট করতে পারতো লজিক্যালি এবং সাইন্টিফিক্যালি। নট অনলি ওয়াজ হি এক্সেপশনালি ট্যালেন্টেড, বাট হি ওয়াজ অলসো ইনক্রেডিবলি হার্ড ওয়ার্কিং, অনেক হার্ড ওয়ার্কিং ছিল। হি ডেডিকেটেড হিমসেলফ টু হিজ স্টাডিজ, এগুলো নিজের মতো করে লিখে ফেললা। এন্ড লাস্টে দেখো কি বলছে, despite his remarkable talents, the boy background was shrouded in mysteries. And as he was an orphan with an obscure family history, nevertheless he rose to fame as a scientist. মানে সে একটা নর্মাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সে একটা এতিম ছেলে ছিল, অরফ্যান ছিল, স্টিল সে নিজের অ্যাবিলিটির কারণে, নিজের কষ্টে করে সে নিজের মানে জায়গা নিজেই তৈরি করে ফেলতে পারছে, যেটা অন্য কেউ আসলে পারে নাই। এটা বলেছে এখানে যে ছেলেটা নিজের মতো করে সবকিছু তৈরি করতে পারছে, নিজের জায়গা নিজে তৈরি করতে পারছে। তো আমরাও যদি কোনো জিনিস তৈরি করতে চাই, আসলে অন্যের হেল্পের জন্য না, নিজে যদি চাই, আলটিমেটলি আমরা এটাকে সমাধান করতে পারি, বেটার একটা জায়গায় নিয়ে যেতে পারি আমরা। বাট গার্নার্ড অ্যাটেনশন বোথ ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি, সে গেইনড বা তোমার কি বলে অ্যাটেনশন, মানুষের মনোযোগ আকৃষ্ট করতে পারছে, ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এটা আকৃষ্ট করতে পারছে। হিজ গ্রাউন্ড ব্রেকিং ওয়ার্ক illuminated the world with new discoveries, earning him praise and recognition from around the globe. ওকে, দেখো এক্সিলেন্স ইজ নট ডিফাইন্ড বাই ওয়ান্স অরিজিনস, মানে মোরালটা কি, এক্সিলেন্স আমাদের যে মহানুভবতা রয়েছে, সৌন্দর্য, সফলতা কখনো মানুষের ব্যাকগ্রাউন্ড, অরিজিন বলতে বোঝায় উৎপত্তি, তার উৎপত্তি স্থল থেকে এটা তৈরি হয় না, বাট বাই দ্য কম্বিনেশন অফ ন্যাচারাল ট্যালেন্ট, মানুষের ন্যাচারাল যে ট্যালেন্ট রয়েছে, ওই ট্যালেন্ট থেকে আসলে এগুলো উৎপত্তি হয়, তৈরি হয়। টায়ারলেস হার্ড ওয়ার্ক অ্যান্ড ক্রিয়েটিভ স্পিরিট, টায়ারলেস হার্ড ওয়ার্কের মাধ্যমে এই জিনিসগুলো কি হয়, তোমার হচ্ছে এগুলো তৈরি হয়। তাহলে ক্রিয়েটিভ স্পিরিট, টায়ারলেস হার্ড ওয়ার্ক অ্যান্ড ক্রিয়েটিভ স্পিরিটের মাধ্যমে এই জিনিসগুলো তোমার হচ্ছে তৈরি হয়ে থাকে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কি বলে এটাকে, মোরাল। প্রত্যেকটা গল্প তুমি ভাবে একটা মোরাল দিয়ে দিবা, টাইটেল সুন্দর করে দিয়ে একটা মোরাল দিয়ে দিবা। মোরালটা টাইটেলে দেওয়ার প্রয়োজন নাই, আলাদা টাইটেল তোমার মতো করে দিবা, আর মোরালটা এখানে আলাদা করে লাস্টে দিয়ে দিবা। একটা গল্প তুমি প্যারা প্যারা করে লিখো, কোনো সমস্যা নাই। ক্রিয়েটিভ হলে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে লিখবা, ইলজিক্যাল কিছু লিখো না, লজিক্যাল সবকিছু প্রেজেন্ট করতে পারো। এখন তোমাদেরকে গল্পের কিছু সাজেশন দিয়ে দেই, তাহলে তোমার জন্য বেটার হবে। কি কি স্টোরি আমাদের থাকতে পারে দেখো। ট্রেডিশনাল স্টোরি পরীক্ষাতে আমাদের আসবে, ট্রেডিশনাল স্টোরি পরীক্ষাতে আমাদের আসবে, ডিভাইডিং দ্য ব্রেড পরীক্ষাতে আমাদের আসবে। ওকে, ইউনিটি ইজ স্ট্রেংথ আমাদের পরীক্ষাতে আসবে, আসতে পারে আর কি। বেসিক্যালি কি কি আছে দেখো, ট্রেডিশনাল স্টোরি এবং হচ্ছে আমাদের ক্রিয়েটিভ স্টোরি। ট্রেডিশনাল কোনগুলো দেখো, ডিভাইডিং দ্য ব্রেড, ইউনিটি ইজ স্ট্রেংথ, এ লায়ার কাউবয়। এই লায়ার কাউবয় কিন্তু সবাই আমরা জানি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কোনো গল্প বাদ দেওয়া যাবে না, কোনো গল্প বাদ দেওয়া যাবে না। শেখ সাদি অ্যান্ড হিজ ড্রেস ইম্পর্টেন্ট আছে কিন্তু, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট, বাদ দেওয়ার সুযোগ কিন্তু আমাদের নাই। Okay. Sheikh Sadi and his dress, an honest woodcutter, Baiji's devotion to his mother, a thirsty crow, King Midas and his golden touch, এগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না ভাইয়া, নেভার এভার ডু দ্যাট, এগুলো অবশ্যই অবশ্যই পড়বা। ওকে, তারপরে ক্রিয়েটিভ স্টোরি দেখো, দ্য অনেস্টি অফ আ স্কুল বয়, ম্যাসিভ ফায়ার ইন আ গার্মেন্ট ফ্যাক্টরি, আমাদের দেখো এ ব্রিলিয়ান্ট আর পুয়ার, এই দিকটাকে পড়ালাম তোমাদেরকে, এ পুয়ার ব্রিলিয়ান্ট গার্ল, এই স্টোরি অফ রিক্সা পুলার, এমনও হতে পারে যে রিক্সা পুলার তোমার হচ্ছে তার রিক্সার মধ্যে একদম যাত্রী যাচ্ছে, তার যাত্রী রিক্সার মধ্যে একটা অনেক মূল্যবান জিনিসপত্রগুলো রেখে গিয়েছে, তো রেখে যাওয়ার কারণে সে কি করছে, পণ্য ইম্পর্টেন্ট অনেকগুলো টাকা পয়সা বা মূল্যবান জিনিস পাইছে, এটা নিজে চুরি করে নিতে পারে, কিন্তু রিক্সাওয়ালা সেটা করে নাই।
সে হয়তো বা পুলিশ স্টেশনে গেছে বা নিজে একটা দায়িত্ববোধ নিয়ে কার অ্যাড্রেস খুঁজে সেটাকে তোমার ব্যক্তির কাছে পৌঁছায় দিছে। তুমি এটাকে সাজিয়ে লিখতে পারো। পুলিশের কাছে গিয়েছে, পুলিশের হেল্প নিছে। এনআইডি কার্ড ছিল পার্সের মধ্যে, পার্স খুঁজে পাইছে। ওই পার্স থেকে সে তোমার হচ্ছে সুন্দর মতো তার অ্যাড্রেসে গিয়ে পৌঁছেছে। তখন ওই যে মালিক যখন তার পণ্য সে ফিরে পাইছে, তখন ওই রিক্শাওয়ালাকে পুরস্কৃত করছে। সাজিয়ে লেখো তোমার মতো করে। দ্য পাওয়ার অফ টাইম, সময়ের গুরুত্ব। একজন ছেলে বা একটা মেয়ে সময়টাকে গুরুত্ব দিয়েছে, সময়টাকে কাজে লাগাইছে। সময়টাকে গুরুত্ব দেওয়ার কারণে, কাজে লাগানোর কারণে কি হইছে? তার মনে কর জীবনে অনেক বড় সফল হইতে পারছে। সময়ের সাথে রিলেট করে জীবনের সফলতাকে তুমি এড করতে পারো। তাহলে এইগুলো মেসি ফায়ার এন্ড গার্মেন্টস ফ্যাক্টরি, এটা তুমি মানে জেনারেলি এটা আসে অনেক বেশি। এটা আগুন লাগছে, আগুন লাগার পর তুমি কি আগুন বেশি বাড়ায় দিছো? হবে লজিক্যালি লিখলে? হবে না। তো তুমি তোমার জায়গা থেকে সবাইকে মিলে কিভাবে আগুনটা কমাইছে সেটা তুমি লিখতে পারো কিন্তু। অনেস্টি অফ আ স্কুল বয় পড়ে ফেলবা। এগুলো পড়বা। অনেক সময় তুমি লোভনীয় অনেক জায়গায় দেখবা যে একটা ডায়ালগ থেকে ১০০ টা ডায়ালগ লেখার সিস্টেম। একটা ডায়ালগ থেকে ৫০ টা ডায়ালগ লেখার সিস্টেম। প্লিজ এগুলোর দিকে ফোকাস একদমই হইও না। একদমই হইও না। একটা স্টোরি থেকে ১০ টা স্টোরি লেখার সিস্টেম, একটা প্যারাগ্রাফ থেকে ৫ টা প্যারাগ্রাফ লেখার সিস্টেম। এগুলো আসলে কাজ সবসময় করে না। সবসময় করে না। তুমি একটা লিখতে গেলে ওই সিকোয়েন্সে যদি সবগুলো লিখতে যাও, আসলে তোমার যে ক্রিয়েটিভিটি, তোমার যে কি বলে ব্রেনের যে কার্যক্ষমতা, এটা তো কমে যাবেই। পাশাপাশি তুমি যদি প্রেজেন্ট করতে যাও, তখন একটা জায়গায় আরেকটা এলোমেলো করে ফেলবা। তো রাদার প্রত্যেকটা, হ্যাঁ, কমন তো থাকেই। একটা ক্যাটেগরির ডায়ালগ তো থাকেই। সেটা হয়তোবা তোমাকে হেল্প করতে পারে সামান্যটুকু, কিন্তু 100% হেল্প করবে না। আলাদাভাবে তুমি সবগুলো ডায়ালগ ভালো মতো করে পড়ে যাও, স্টোরি পড়ে যাও, কষ্ট হলেও পড়ে যাও। এটা তোমার জন্য বেস্ট হবে। একটা থেকে ১০ টা ২০ টা এভাবে কিন্তু লিখতে গেলে রিস্কের মধ্যে পড়তে হবে ভাইয়া। নেভার এভার ডু দ্যাট। এনিওয়ে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের স্টোরি এবং ডায়ালগের আদ্যোপান্ত রাইটিং পার্টের ফুল ডিসকাশন ক্লাস। এটা চাইলে ১০ মিনিটের ক্লাসে শেষ করা যায়। চাইলে ২০ মিনিটও শেষ করা যায়। কিন্তু তোমাদেরকে এত ডিটেইলসে ক্লাসটা নিলাম বিকজ যেন সুন্দর করে প্রেজেন্ট করে পরীক্ষাতে আসতে পারো এবং পরিপূর্ণ মার্কস যেন আনতে পারো এজন্যে। ওকে? সো আই উইশ ইউ অল দ্য বেস্ট। তোমাদের ইংলিশ প্রথম পত্রের সম্পূর্ণ দায়িত্বে ছিলাম। সবকিছু তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, পড়িয়ে দিয়েছি। অ্যান্ড আমি জানি না ভাই, আমার দিক থেকে ফাহাদ ভাইয়া তোমাদের সর্বোচ্চটুকু দিতে চেষ্টা করেছে। ফিউচার স্কুল তোমাদের জন্য করেছে। তো সেকেন্ড পেপারও সেইম, আমাদের ক্লাসগুলো আসবে। তোমাদেরকে ভাইয়া শেখাবো, পড়াবো। তোমাদের প্রিপারেশনটাকে ভালো একটা জায়গায় নিয়ে যাবো। জাস্ট তোমাদের দিক থেকে পরিপূর্ণ সাপোর্টটা দরকার আমাদের। যে আমরা করছি, তোমরাও ক্লাসগুলো দেখছো কিনা? তোমরা শিখছো কিনা? তো দ্যাটস ইট। আশা করি অনেক ভালো কিছু হবে পরীক্ষাতে। অ্যান্ড সবার জন্য শুভকামনা। দোয়া তো অনেক বেশি করি। আরো বেশি দোয়া থাকবে তোমাদের জন্য এই বোর্ড পরীক্ষার জন্যে। ঠিক আছে? টেক কেয়ার। দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।